এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চাটা কে বানিয়েছে গো মা? অন্যরকম টেস্ট পেলাম। সুপ্তি আবিরকে দেখে নড়ে চড়ে বসলো। গতকাল রাতে বিহায়ের মতো আবিরের ঘরে গিয়ে দাঁড়িয়েছিল। ভাবতে লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠল। চীনারানী সুপ্তির দিকে তাকিয়ে বলল, সুপ্তি মামুনি বানিয়েছেন। আবির সুপ্তির দিকে এক পলক তাকিয়ে বলল, বাহ, উনি দারুণ চা বানায় তো। সুপ্তি অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। আবির আর সুপ্তিকে পাশাপাশি বসে থাকতে দেখে খুব সাবধানে অন্যরকম একটা ভাবনা চীনারানীর মস্তিষ্কে ঢুকে গেল। দুজনকে বেশ মানিয়েছে। এরকম একটা মিষ্টি মেয়ে তো চীনারানী আবিরের বউ করার জন্য খুঁজছিল। চীনারানী উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তোরা গল্প কর, আমি ওদিকে দেখে আসি রান্না কতদূর। আবির সুপ্তির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। মেয়েটার মুখে মায়া মায়া ভাব আছে। পদ্মপুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখ দুটোতে বিষাদের ছায়া। মাথায় এলোমেলো একগাছি চুলে হাত খোপা করে রেখেছে। কিছু অবাধ্য চুল কপালে লুটোপুটি খাচ্ছে। এতে যেন মায়াবী চেহারার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। এত সৌন্দর্য চট করে চোখে পড়ে না, গভীর মনোযোগ দিয়ে দেখতে হয়। এই মায়াবী চেহারার শ্যামকন্যাকে যদি জীবনানন্দ দাস দেখত, তাহলে এক বসাতে নিশ্চিত কয়েকশো কবিতা লিখে ফেলতে পারত। আবির জীবনানন্দ দাশের একটা কবিতা মনে মনে আওড়ালো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। শেষের লাইনটা আবির একটু জোরেই বলে ফেলল। সুপ্তি ইতস্তত করে বলল, জি আমাকে কিছু বললেন? আবির মাথা চুলকে হেসে দিল, বলল, না না, আপনাকে কিছু বলিনি। আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছিলাম। এ নিয়ে আপনি মেয়ে পক্ষের লোক, রাইট? হ্যাঁ। কনের কি হন আপনি? বড় বোন। গুড। পড়াশোনার ক্ষতি হবে ভেবে আগেই বিয়ে করেননি, তাই না? সুপ্তি স্মিত হেসে বলল, না, আপনার ভাই রিজেক্ট করেছে। আবিরের মনটাই খারাপ হয়ে গেল। এত মিষ্টি একটা মেয়েকে সৌভিক কেন রিজেক্ট করলো? আর মেয়ের বাবা মা কেমন? যে ছেলে বড় বোনকে রিজেক্ট করেছে সেই ছেলের সাথেই ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে। অবশ্যই এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আবিরের কিছু বলার ঠিক হবে না। আজ শুক্রবার, আবিরতে শোরুম বন্ধ। সবাই সকালে জলখাবার খেয়ে চলে যেতে চেয়েছিল। আবিরের মা দুপুরে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। সৌভিক বেলা 10টার দিকে আবিরের ঘরে গিয়ে বলল, ব্রো চলো কোথাও থেকে ঘুরে আসি। এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। কোথায় যাবি? ঘরে বসে থাকতে ভালো লাগছে না, লেকের পাড়ে চলো। একটা কথা ব্রো, আমি কিন্তু একা যাব না, দীপ্তিকে সাথে নিয়ে যাব। এখানে আসার পর থেকে আবার হবু বউটাকেই কাছেই পাচ্ছি না। আবির হেসে দিল, বলল, তাহলে তোরা দুজন গিয়ে ঘুরে আয়। তোদের মাঝে আমাকে টানছিস কেন? না, তোমাকেও সাথে নিয়ে যাব। দীপ্তি আমাকে একটুও বিশ্বাস করে না, জীবনেও একা আমার সাথে যাবে না। নিশ্চিত ওর গোয়েন্দা দিদিকেও সাথে নিয়ে যাবে। আবির বিড়বিড় করে বলল, সুপ্তিও যাবে? কিছু বললে ব্রো? কিছু না, তুই যা, আমি রেডি হয়ে আসছি। আবির কালো কালারের শার্ট পরল, সাথে ম্যাচিং করে ডান হাতে ঘড়ি, চোখে রোদ চশমা পরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। তারপর গাড়ির চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ততক্ষণে ওরাও চলে এসেছে। সুপ্তিকে দেখেই মনে হচ্ছে ওর একটুও আসার ইচ্ছে ছিল না। ছোট বোনটা জোর করে সাথে নিয়ে এসেছে। কেমন ছোট বোন বড় বোনের হাত ধরে মোস্টামুষ্টি করছে, যেন হাত ফসকে পালিয়ে না যেতে পারে। আবির বিয়ে খেয়ালে হেসে দিল। সুপ্তির পরনে টপের সাথে লং স্কার্ট, গলায় ওড়না পেঁচানো, মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। চুলগুলো উঁচু করে বাঁধা, কপালের মাঝখানে একটা কালো টিপ। চুলগুলো ছেড়ে দিলে বোধহয় দেখতেও আরও বেশি ভালো লাগতো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সৌভিক আবিরের পাশে বসলো। পেছনের সিটে দুই বোন বসলো। আবির একটু পরপরই লুকিং গ্লাসে সুপ্তিকে দেখছে। কখনো বা চোখে চোখে চোখ পড়ে গেল। লাজুক হেসে দ্রুত চোখ সরিয়ে নেয়। এদিক সেদিক তাকিয়েও ব্যর্থ হয়। আবারও অবাধ্য চোখজোড়া সুপ্তির মায়াবী মুখপানে চলে যায়। এই মেয়েটাকে ঠিকভাবে চেনেও না আবির, তারপরও তাকিয়ে থাকতে এত কেন ভালো লাগছে জানা নেই।
ধানমান্ডি লেকের পাড়ে এসেছে সৌভিক। দীপ্তি কাজ জড়িয়ে ধরে গল্প করতে করতে অন্য পাশে চলে গেল। আবির ধীর পায়ে সুপ্তির পাশাপাশি হাঁটছে। ঝিরে ঝিরি বাতাস বইছে। জলের ঢেউয়ের সাথে অজস্র ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের ভেসেও বেড়ানো দেখে সুপ্তি মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আবির নিঃশ্বাস বন্ধ করে এক পলক সুপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আর যেন বাতাসেও অন্যরকম মাদকতা বিরাজ করছে। বিড়বিড় করে বলল, অমন করে কি দেখছো মেয়ে? তুমি কি জানো ওই অবহেলে ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের চেয়েও শতগুণ সুন্দর তুমি? দূর থেকে আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে সৌভিকের কেমন যেন লাগলো। সৌভিক আর একটু গভীরভাবে ওদের দিকে তাকালো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির মুখখানি মায়াকারা, অসম্ভব সুন্দর চোখ মুখ। এত নিখুঁত মিষ্টি চেহারার মেয়ে সচরাচর দেখা যায় না। আশ্চর্য, সুপ্তির সুপ্ত সৌন্দর্য সৌভিক আগে কেন খেয়াল করেনি? সৌভিকের বুকের ভেতর খুব সাবধানে কি যেন ওলটপালট হয়ে গেল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে অসহ্য লাগছে। মনের ভেতর বিদঘুটে অনুভূতি অনুভব হচ্ছে। এই মুহূর্তে কি যে ইচ্ছে করছে সৌভিক নিজেও জানে না। রোদের তীব্রতা বাড়ছে। সুপ্তি স্নিগ্ধ কোমল মায়াবী শ্যামবর্ণ মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। কখনো বা সুপ্তি বিরক্ত হয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগার ঘামটুকু মুছে নিচ্ছে। এত কাছ থেকে সেই দৃশ্য দেখে খুব সাবধানে আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। একজন অবিবাহিত মেয়েকে নিয়ে এসব ভাবা একদম ঠিক না। আবির বেশ বুঝতে পারছে, কিন্তু অবুঝ মনকে সামলে রাখার সাধ্যি কার? মন ও মস্তিষ্কের নীরব যুক্তিতর্কে বারবার মস্তিষ্কের পরাজয় হচ্ছে। পরিণত বয়সে এসে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না আবির। বাসায় যাব কখন আমরা? সুপ্তি আবিরের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করল। আবির চোখ তুলে তাকাতেই এই প্রথম চার চোখের মিলন হলো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির দৃষ্টিতে কিছু একটা বিশেষত্ব আছে। ওই গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন চোখের কোণে জল জমে গেল। আবির অন্যদিকে তাকিয়ে বড় করে দম ছাড়ল। বলল, এই তো। সৌভিককে ডাকতে হলো না, দীপ্তিকে নিয়ে চলে এলো। বলল, চলো ব্রো, বাড়ি যাব। আবির বলল, কিছু খাবি না? সৌভিক দায়সারা ভাবে বলল, না, একেবারে ভাত খেয়ে রওনা হব। ওরা চলে গেলে তো সুপ্তিও চলে যাবে। কথাটা মনে হতেই আবির খুব অসহায় বোধ করলো। এই স্বল্প পরিচিত মেয়েটাকে লুকিয়ে চুকিয়ে এত দেখেছে আবির, কিছুতেই মন ভরছে না কেন? আবির হাঁটতে হাঁটতে গলার সুর ঢেলে দুটো গান গাইল। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনও পারি। ওগো বাঁচতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সৌভিকের মনটা বৃতৃষ্ণায় ভরে গেল। সদ্য প্রেমে পড়লে যেমন চোখ মুখে রঙিন কিংবা লাজুক আভা ফোটে, আবিরের চোখ মুখে সুপ্তিকে দেখার পর থেকে একই রকম লালচে আভা ফুটেছে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের এই দৃষ্টি চট করেই সৌভিকের চোখে ধরা পড়ল। এই মুহূর্তে এত বাজে অনুভূতি হচ্ছে, ইচ্ছে করছে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? এত মেয়ে রেখে ব্রো কেন সুপ্তিকেই পছন্দ করলো? দীপ্তির গায়ের রং ধপধপে ভরসা। এই সৌন্দর্য সুপ্তির মায়া করা চেহারার কাছে বড্ড ম্লান লাগছে। দীপ্তিকেও সহ্য হচ্ছে না। বিয়ে করবে না সৌভিক, কিছুতেই দীপ্তিকে বিয়ে করবে না। সৌভিকের সুপ্তিকে চাই, সারা জীবনের জন্য শুধুই সুপ্তিকে চাই। দীপ্তির সৌন্দর্যের মোহে পড়ে বড্ড ভুল হয়ে গেছে। ক্ষণিকের মোহ কেটে যেতেও সময় লাগেনি। সুপ্তির চলে যাওয়ার দৃশ্য খুব কাছ থেকে দেখল আবির। অবুঝ মন চিৎকার করে বলছে, প্লিজ চলে যেও না সুপ্তি, আমার চোখের সামনে আর একটু সময় থেকে যাও প্লিজ। মুখে কুলু পেটেছে। ওর দুটো নেড়ে যে বাই বলবে সেই শক্তিটুকুও শরীরে অবশিষ্ট নেই। সুপ্তিকে থেকে যেতে বলবে কিসের অধিকারে? আবিরের পরিণত বয়সের অতলে লুকিয়ে থাকা অবুঝ মনটা যতটাই অশান্ত, চোখ দুটো ততটাই শান্ত স্থির। সুপ্তিদের মাইক্রোবাসটা যখন ওদের অ্যাপার্টমেন্ট ছেড়ে সাই করে চলে গেল, তখন দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া বিরাজ করছে। বাতাসে শুকনো পাতা উঠছে। আবির ব্যালকনিতে মনমরা হয়ে চুপটি করে বসে রইল। দৃষ্টি পিচঢালা রাস্তার চলন্ত গাড়িটার দিকে স্থির। গাড়িটা একসময় আবিরের দৃষ্টির বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল আবির। অপরিচিত একটা মেয়ের জন্য এত কেন মন খারাপ হচ্ছে? কারণ জানে না আবির। পাপড়ি চলে যাওয়ার দিনও এতটা কষ্ট অনুভূত হয়নি। যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল আবির।
বুকের ভেতর তীব্র যন্ত্রণা করছে। বাড়িতে বোমা ফাটলো এতটা চমকাতো না সুমিত্রা, যতটা চমকালো এই মুহূর্তে সৌভিকের বলা কথা শুনে। সেটা কি তবে পাগল হয়ে গেল? বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনকে পছন্দ করলো, এখন আবার বলছে ছোট বোনকে না বড় বোনকে বিয়ে করবে সৌভিক। অথচ বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে সৌভিক দীপ্তির ছবি দিয়ে। বিয়ের কার্ডেও কনের নামের জায়গায় দীপ্তির নাম জলজল করছে। সবচেয়ে বড় কথা, কার্ড কম বেশি আত্মীয় স্বজন পরিচিত সবাইকে বিলি করা হয়ে গেছে। এখন পাত্রী বদল করলে লজ্জায় শেষ থাকবে না। সৌভিকের জেদ সম্পর্কেও বেশ অবগত সুমিত্রা। অমন করে কি দেখছো মা? বললাম তো দীপ্তিকে বিয়ে করব না, আমার সুপ্তিকে চাই। বিয়েটা কোনো ছেলে খেলা না সৌভিক। সেটাই তো বলতে চাইছি মা, বিয়েটা কোনো ছেলে খেলা না, সারা জীবনের ব্যাপার। সুপ্তিকেই বিয়ে করব আমি। অসম্ভব, এটা কিছুতেই হয় না। আশ্চর্য, কেন হবে না মা? সুপ্তিকে দেখতে গিয়ে যদি তোমরা দীপ্তির সাথে আমার বিয়ে ঠিক করতে পারো, ঠিক একইভাবে দীপ্তির সাথে বিয়ে ভেঙে সুপ্তিকে বিয়ে করা কোনো ব্যাপার না মা। সুমিত্রা রেগে গেল। ছেলের কথা শুনে ধীরে ধীরে প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে, তবুও রাগী সুরে বলার চেষ্টা করলো। সুপ্তিকে যখন বিয়ে করবি তখন ঢং করে দীপ্তিকে পছন্দ করলি কেন? বিয়ে ঠিক করার আগে তোর মতামত নেইনি, বল। সৌভিক বলল, তখন দীপ্তিকে ক্ষণিকের জন্য ভালো লেগেছিল, তাই বিয়ে করতে চেয়েছি। এখন সুপ্তিকে ভালো লেগেছে, তাই বিয়েটা সুপ্তিকেই করব। এই ছেলে মাসুর প্রস্তাব জীবনেও সুপ্তির বাবা মা মানবে না মা। সৌভিক শীতল কণ্ঠে বলল। না মানলে আই ডোন্ট কেয়ার, তুলে এনে বিয়ে করব তাদের বড় মেয়েকে। সুমিত্রার ইচ্ছে করছে ছেলের গায়ে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দিতে, অসভ্য কোথাকার। কিন্তু বিয়ের উপযুক্ত ছেলের গায়ে হাত তোলা যায় না। বহু কষ্টে নিজের রাগ সংবরণ করলো সুমিত্রা। আর মাত্র 1 সপ্তাহ পর বিয়ে, অথচ ছেলেটা কি পাগলামি শুরু করলো। ছেলের অবিচল আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনে ভয়ে সুমিত্রার হাত পা ভেঙে আসছে। একদিনের ব্যবধানে কি এমন দেখলো সুপ্তির মাঝে যে এভাবে ভোজবাজির মতো পাল্টে গেল সৌভিক। সৌভিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে চলে গেল। দীপ্তির কাছ থেকে নাম্বার চেয়ে নিয়ে ফোন দিল সুপ্তিকে। সুপ্তি ফোন রিসিভ করতেই বলল, কি অবস্থা, কি করো এখন? কে আপনি? আমি তোমার হবু বর। সুপ্তি চমকে উঠল, কড়া কণ্ঠে বলল, ফাজলামুদ সারুন, কে আপনি? বিকাল 4টার দিকে ক্যাফে চলে আসবা, আমি অপেক্ষা করব। আশ্চর্য, অপরিচিত কারোটাকে আমি কেন যাব? পরিচিতি তো হতে যাচ্ছি সুপ্তি। সৌভিক, এতক্ষণ সময় লাগলো? সৌভিকের কণ্ঠস্বর চিনতে সুপ্তির নিজের ওপরেই খুব রাগ হলো। বলল, দীপ্তির সাথে দেখা করবেন, ওর সাথেই দেখা করুন, আমি যেতে পারবো না, সরি। আমার তো এই মুহূর্তে দীপ্তিকে দরকার নেই, আমার তোমাকেই দরকার সুপ্তি, খুব দরকার। সৌভিকের গাঢ় কণ্ঠস্বরে বলা কথাগুলো যেন কেমন লাগলো শুনতে, এবং একই সাথে গা গুলিয়ে উঠল। ছোট বোনের হবু বর হয়ে বড় বোনের সাথে একান্তে কি দরকার থাকতে পারে বুঝতেই পারল না সুপ্তি। সুপ্তি, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ একবার আসো, আমার তোমাকে কিছু কথা বলা আছে। মেয়েটাকে কেমন লাগলো রে আবির? আবির ফুল গাছগুলোতে এক মনে জল দিচ্ছিল। মায়ের কথা শুনে হাত থেমে গেল, অবাক হয়ে বলল, কার কথা বলছো মা? সুপ্তির কথা বলছি। আবিরের বুকের ভেতর মৃদু কেঁপে উঠল, তবে মুখখানি খুব শান্ত। ধীর কণ্ঠে বলল, খারাপ না? শ্রীনারায়ণী দোলনায় বসতে বসতে বলল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সৌভিকের বিয়েটা হয়ে গেলেই তোর বিয়ের কথা তুলবো। আবির চমকে উঠল। শ্রীনারায়ণী মৃদু হেসে ছেলের মাথায় স্নেহের হাত রাখল, বলল, তুই কেন ওই ডাইনির জন্য বিভাগী হবি আবির? তোকে আবার বিয়ে দেব আমি, তোর সুন্দর গোছানো একটা সংসার হবে। আজ আর বিয়ে করব না, এই কথাটা বলল না আবির, শুধু বলল, যার সাথে বিয়ে ঠিক করো না কেন মা, আমার অতীতটা লুকিও না। সব সত্যি জানার পর তারা যদি আগ্রহ দেখায় বা তাদের মেয়ে যদি রাজি থাকে তবেই বিয়ে করব, তাছাড়া নয়। একটা মানুষের সাজানো গুছানো সুন্দর জীবন এলোমেলো করে দেওয়ার জন্য কয়েক মুহূর্তেই যথেষ্ট। রাতের 3য় প্রহর, অথচ আবিরের চোখে ঘুমের লেশ মাত্র নেই। চোখের পাতা সুপ্তির কোমল মুখখানি বারবার ভেসে উঠছে। এই দহন সইতে না পারার যাতনা কি যে অসহ্য লাগছে আবিরের। কাউকে যদি বলতে পারত তাহলে বোধহয় গুমট বাঁধা মনটা খানিকটা হালকা হতো। নিজের ভাঙাচোরা মনের ভেতর নতুন অনুভূতি জাগানো গল্প কাকে বলবে আবির? আর মাত্র 1 সপ্তাহ, তারপর আবার ক্ষণিকের জন্য দেখা হবে সুপ্তির সাথে, হয়তো কথা হবে। এই ভাবনাটা মনে আসতেই অন্যরকম ভালো লাগায় শরীর মন সতেজ হয়ে গেল। সৌভিক ক্যাফে ঢুকে বারংবার সুপ্তিকে ফোন দিল। ঘাড় তারা মেয়েটা ভুলেও ফোন রিসিভ করলো না।
1 ঘন্টা মতো বসে থেকে ব্যর্থ হয়ে বাড়ি চলে গেল সৌভিক। সুপ্তির ওপর রাগ করে পুরো একটা দিন না খেয়ে থাকলো সৌভিক। বাবা ডাকছে, ঘুম আসছে না, তবুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না। আরও মিনিট 10 বিছানায় গড়াগড়ি পেরে তারপর ফ্রেশ হয়ে বাবার ঘরে গেল। সৌভিকের বাবা সুফলবাবু ছিলেন একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। দীর্ঘদিন চাকরি করে গত বছর অবসরে গেছেন। তবে স্বভাবে বেশ রাগী ও বদমেজাজি। বাবাকে যা একটু ভয় পায় সৌভিক। চেহারা মায়ের মতো হলে কি হবে, রাগ জেদ বাবার মতোই হয়েছে। আমাকে ডাকছিলে বাবা? ভদ্রলোক রাতে ভাত খেয়ে 10 মিনিট শোবার ঘরে হাঁটাহাঁটি করে। সৌভিককে দেখে বিছানায় বসলো। চোখের চশমাটা ঠিকভাবে পরে নিয়ে রাশভারী কণ্ঠে বলল, ঘরে এসে বসো। সৌভিক মায়ের দিকে এক পলক আগুন চোখে তাকালো। তারপর গুটি গুটি পায়ে ঘরে এসে বাবার মুখোমুখি বসলো। বাবা বলল, শুনলাম তুমি নাকি মত পাল্টেছো। সৌভিক মাথা নিচু করে ফেলল, বলল, ঠিকই শুনেছ। তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করিনি সৌভিক। কিন্তু বাবা। ভদ্রলোক রাশভারী কণ্ঠে বলল, আগে আমার কথা শোনো সৌভিক, যদি ইচ্ছে হয় দীপ্তিকে বিয়ে করবে, আর না হলে আমরা বিয়ে ভেঙে দেব। এভাবে বারবার লোক হাসানোর কোনো মানে হয় না। সৌভিক বলার চেষ্টা করলো, বাবা আমার কথাটা শোনো প্লিজ। সারা রাত সময় নাও, যত খুশি ভাবো। সিদ্ধান্ত সকালে জানালেও হবে। এবার যেতে পারো। সৌভিক মায়ের কাছে গিয়ে চাপা কণ্ঠে শাসিয়ে বলল, কাজটা তুমি ঠিক করলে না মা, এর খেসারত তোমাদের সবাইকে দিতে হবে। সুপ্তির মায়াবী চেহারা সৌভিকের মাথায় গেঁথে আছে। মাথা থেকে শত চেষ্টা করেও কিছুতেই সরাতে পারছে না সুপ্তিকে। অমন করে হাসতে কে বলেছিল? ওই স্নিগ্ধ হাসির প্রেমে পড়ে তো সৌভিকের সর্বনাশ হয়ে গেল। সারা রাত ভেবেও কোনো কুলকিনারা পেল না সৌভিক। সুপ্তির যে আত্মবিশ্বাস বোধ, জীবনেও সৌভিকের প্রস্তাবে রাজি হবে না। অন্যদিকে দীপ্তিকে বিয়ে না করলে বাবার সম্মানহানি হবে। বাবা কিছুতেই মেনে নিতে পারবে না। সৌভিক অনেক ভেবে সিদ্ধান্ত নিল, দীপ্তিকেই বিয়ে করবে সৌভিক। এতে করে সুপ্তিকে মন চাইলে দেখতে পারবে, কথা বলতে পারবে, কারণে অকারণে ছুতেও পারবে। এবং কোনোভাবে সুপ্তিকে যদি কথার মারপ্যাচে ফেলে দুর্বল করে প্রেমে ফেলতে পারে, তাহলে ঠিকই সুপ্তিকে নিয়ে পালিয়ে যাবে। এমন তো অহরহ ঘটছে। দীপ্তির বিয়ের দিন সুপ্তি মামাবাড়ি চলে যেতে চাইল, কিন্তু দীপ্তি কিছুতেই যেতে দিল না। জোর জবরদস্তি করে দিদিকে আটকে রাখলো। সুপ্তির এই বিয়েতে থাকতে অসহ্য লাগছে। সবাই সুপ্তিকে দেখে ফিসফিস করে বলছে, বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিল কেন? কোনো ঘ্যাপলা আছে নাকি? দীপ্তির ওপরও রাগ হচ্ছে খুব। তার এই বোকা বোনটা সারাক্ষণ ফ্যান্টাসিতে ভোগে, বাস্তবতা এখনও স্পর্শ করেনি। তাই হয়তো সুপ্তির মনটা বুঝলো না। বোকা জেদ করে ঠিকই বোনকে আটকে রাখলো। সুপ্তি মামাবাড়ি চলে গেলে নাকি দীপ্তি বিয়ের পিঁড়িতে বসবে না, এটা কোনো কথা হলো? পার্লারের লোকেরা সময় নিয়ে দীপ্তিকে বউ সাজিয়ে দিল। দীপ্তি জোড়াজুড়িতে সুপ্তিকেও সাজতে হলো। একটা খুব সুন্দর কারুকাজ করা গাঢ় মেরুন রঙা জামদানি শাড়ি পরল সুপ্তি। কোমর ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, তাতে ক্লিপ দিয়ে 3টে কাঠগোলাপ গুঁজে দিয়েছে। চোখে টানা টানা করে কাজল পরল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে লিপস্টিক পরিয়ে দিল। এতটুকু সাজেই কি যে সুন্দর লাগছে দেখতে, একদম দু চোখ জুড়িয়ে যাবে। বাইরে শোরগোল শোনা যাচ্ছে, সম্ভবত বর এসেছে। সুপ্তি এগিয়ে গেল না, এত কোলাহল ভালো লাগছে না। ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বরযাত্রীদের হই হট্টগোল গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আশ্চর্যজনকভাবে দুই ভাই আতিপাতি করে খুঁজল সুপ্তিকে। আফসোস দেখা মিলল না। আবির সুপ্তিকে এক পলক মন ভরে দু চোখ জুড়িয়ে দেখার জন্যই এতদূর ছুটে এসেছে। এত খুঁজেও কোথাও পেল না। ক্লান্ত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল আবির। এখন একটা সিগারেট না খেলে চলবেই না। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, মেঘলা আকাশ, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। থেকে থেকে আকাশে সোনালি আভা ছড়িয়ে মৃদু গর্জন তুলে বিদ্যুৎ চমকাচ্ছে। এত আলো থেকে এসে এই অন্ধকার খুব চোখে লাগছে আবিরের। কিচ্ছু দেখা যাচ্ছে না। আবির ধীর পায়ে হেঁটে ছাদের কার্নিশে চলে গেল। সিগারেটের প্যাকেটটা প্যান্টের পকেট থেকে টেনে বের করে একটা সিগারেট দুই ঠোঁটের মাঝখানে বেশ কায়দা করে গুজে রাখলো। তারপর লাইটার জ্বালাতেই সুপ্তির মুখখানি স্পষ্ট হলো। ঠিক তখনই মৃদু গর্জন তুলে আকাশে সোনালি আভা ছড়িয়ে বিদ্যুৎ চমকালো। চমকে উঠল আবিরও। সুপ্তির অপার্থিব সৌন্দর্যে ঘেরা কোমল মুখখানি দেখে
মুগ্ধ দৃষ্টি মেলে তাকালো আবির। তড়িৎ গতিতে থু করে ঠোঁটের চিপাই ধরে রাখা সিগারেট মাটিতে ফেলে দিল। লাইটারের আলো নিভে গেল, আবার জ্বেলে দিল, আবার নিভে গেল। আগুনের লালচে আলোতে সুপ্তিকে দেখে আবিরের বুকের ভেতরে কাঁপন ধরে গেল। মানব জনম সার্থক মনে হলো। আবির ব্যর্থ হয়ে লাইটার বাদ দিয়ে ফোনের আলো জ্বেলে দিল। মৃদু হেসে বলল, এখানে কি করছেন? সুপ্তি স্মিত হেসে বলল। এমনি দাঁড়িয়ে আছি। তারপর দুজন আর কোনো কথা খুঁজে পেল না। একটু একটু দেখে তৃষ্ণা মিটছে না আবিরের। খুব বলতে ইচ্ছে করছে, এই মেয়ে, তুমি একটু আমার সামনে বসে থাকো তো, আমি মন ভরে দু চোখ জুড়িয়ে দেখবো তোমাকে। সুপ্তি সাহস করে বলল। একটা গান গাইবেন? আবির হেসে দিল, বলল, গিটার আনিনি তো। গিটার লাগবে না, খালি গলায় গাইলেও চলবে। আবির সুপ্তির পাশাপাশি দাঁড়ালো, কেশে গলা পরিষ্কার করে নিল। তারপর কণ্ঠে সুর ঢেলে সুপ্তির মুখ পানে এক ধ্যানে তাকিয়ে গেয়ে উঠল। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন হাতের মুঠোয় ফেরারই সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি, কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। রাত জাগা পাখি যায়, ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস, পাশে পড়ে থাকা কবিতার খাতা মিলেছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয়ে স্তব্ধ বাতাস, ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল, ছেঁড়া কবিতার পাতাগুলো সব আধো অক্ষর, হৃদয়ের কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর। সুপ্তি আবেশে বুঁদ হয়ে রইল। ক্ষণিকের জন্য মনে হলো গানের প্রতিটা লাইন আবির ওকেই উৎসর্গ করেছে। আবিরের গান শেষ হতেই সুপ্তি বলল, আপনি দারুণ গান করেন। আবির হাসল, মন ভালো করা হাসি। পছন্দের মানুষের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। বলল, ওই আর কি, ছাত্র জীবনে বন্ধুদের কাছে শখের বসে গিটার বাজানো শিখেছিলাম। ও, আবির ইতস্তত করে বলল, এখানে একা একা কি করছেন? এমনি দাঁড়িয়ে আছি। নিচে যাবেন না? সুপ্তি উদাস হয়ে বলল। যেতে ইচ্ছে করছে না। কেন? সুপ্তি উত্তর দিল না। দূর আকাশে দু একটা তারা মিটিমিটি করে জ্বলছে। আকাশ পানে গভীর দৃষ্টি মেলে তাকালো সুপ্তি। আবির বোধহয় বুঝতে পারল। সুপ্তির গা থেকে মিষ্টি মেয়েলি স্মেল নাকে এসে লাগছে। কোত্থেকে এক পশলা বাতাস এসে সুপ্তির কিছু অবাধ্য চুল উড়ে এসে আবিরের চোখে মুখে উপচে পড়তেই আবিরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। মনটা পুলকিত হলো খুব। এতটুকু স্পর্শে একটা মাদকতা লুকিয়ে থাকতে পারে আবির স্বপ্নেও ভাবেনি। এখান থেকে একটুও যেতে ইচ্ছে করছে না। এই মিষ্টি মেয়েটাকে দেখার জন্যই তো আবির অত দূর থেকে ছুটে এসেছে। আচ্ছা, এই মেয়েটার পাশে কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকলে মেয়েটা কি বেহায়া ভাববে আবিরকে? আকাশ কাঁপিয়ে মুঠো মুঠো ঝুম বৃষ্টি নামলো। ওরা দুজন ছাদের কার্নিস থেকে বড় বড় পা ফেলে চিলেকোঠার ঘরে যেতে যেতে অনেকটা ভিজে গেল। আবির কি মনে করে চলে যেতে নিল। সুপ্তি নিচু কণ্ঠে বলল, বৃষ্টি একটু কমুক, তারপর না হয় যাবেন। আবিরের পা দুটো থেমে গেল। একটা চেয়ার পেতে বসলো। ফোনের লাইট জ্বেলে দিল। বড় বড় বাস পড়ছে। সুপ্তি গুটি গুটি মেরে এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে। চুল থেকে বিন্দু বিন্দু জলের কণা চুইয়ে চুইয়ে পড়ছে। সেদিকে চোরা চোখে তাকিয়ে আবির মোহাচ্ছন্ন হয়ে গেল। বুকের ভিতর শিরশিরে অনুভূতি, অস্থির মন, ব্যাকুল হৃদয়। এই ঝুম বৃষ্টির দিনে পছন্দের মানুষের সাথে একাকী থাকার মতো ভয়ঙ্কর ব্যাপার আর দ্বিতীয়টি হয় না। সুপ্তিকে দেখে মনে কোনো রকম নিষিদ্ধ ইচ্ছে যেন না জাগে, সেই ভয়ে গুটিয়ে গেল আবির। সুপ্তির দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আবির লাইটার দিয়ে ইচ্ছে করে একটু পর পর হাতে আগুনের তা দিচ্ছে। হাত পুড়ে গেলে ব্যথা লাগে। ব্যথা লাগলে সুপ্তির দিক থেকে মনোযোগ অটোমেটিক সরে যায়। বৃষ্টি থামার নাম নেই। রাত 2টো নাগাদ একটানা বৃষ্টি হলো। বৃষ্টি একটু ঝরে আসতেই আবির বলল, এবার আমাদের যাওয়া উচিত। বসে থাকতে থাকতে সুপ্তির তন্দ্রাভাব এসে গিয়েছিল। আবিরের কথায় ঘোর কাটল। কয়েক কদম হেঁটে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। আতঙ্কে ভয়ে সুপ্তির মুখের রক্ত সরে গেল। দরজা টানাটানি করেও খুলতে পারল না। হতাশ হয়ে দু হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল সুপ্তি। মুখটা শুকিয়ে পাংশে বর্ণ হয়ে গেছে। সুপ্তিকে বেসামাল হয়ে কাঁদতে দেখে আবির খুব অসহায় বোধ করল। ভেতরে ভেতরে ক্ষয়ে গেল ছেলেটা। আবিরও এগিয়ে গিয়ে দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করল। কিছুতেই খুলতে পারল না। সুপ্তি কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে গেল। কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। আগামীকাল সকালে আপনার সাথে এক ঘরে আমাকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে একবারও ভেবেছেন?
আবিরের মুখটা শুকিয়ে গেল। বলার চেষ্টা করলো, প্লিজ আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। সুপ্তি নিজের চুল টেনে ধরে গাঢ় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার গায়ে যদি এক ফোঁটা কলঙ্কের দাগ লাগে, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার জন্য আমার বাবা মাকে ছোট হতে দেখতে পারবো না। আমি ঠিকই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আবিরের বুকের রক্ত ছলকে উঠল। এই মাত্র কি বলল মেয়েটা? আবিরের জন্য সুপ্তি অঘটন ঘটিয়ে ফেলবে? এত বড় কথাটা এত অকপটে বলতে পারল সুপ্তি? ও কি জানে আবিরের বুকে 2 ইঞ্চি গভীরে একটা কোমল হৃদয় আছে? সেই হৃদয়ে তুমুল ঝড় উঠেছে। সুপ্তিকে হাপুস নয়নে কাঁদতে দেখে বেসামাল হয়ে গেল আবির। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শুধুমাত্র আবিরের জন্য সুপ্তির গায়ে কলঙ্কের দাগ লাগুক আবির স্বপ্নেও ভাবতে পারে না। কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে আবির? ভেবে ভেবে পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে। মস্তিষ্ক শুষ্কভাবে কাজ করছে না। কারেন্ট নেই, ঘরটা ঘুটঘুটে অন্ধকার। আবির প্রাণপণে শান্ত থাকার চেষ্টা করলো। ফোনের লাইট জ্বেলে দিয়ে সারা ঘরে এক পলক চোখ বুলিয়ে দিল আবির। একটা পরিত্যক্ত আলমারির পেছনে একটা জানলা দেখা যাচ্ছে। আবির এগিয়ে গেল, আলমারিটা ঠেলে সরালো। থাই গ্লাসের জানলা খুলে দিতে দেখলো জানালায় কোনো গ্রিল দেওয়া নেই। আবির চোখ বন্ধ করে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিল। ক্লান্ত গলায় বলল, এই ঘরের জানালায় গ্রিল দেওয়া নেই? আপনি জানতেন না সুপ্তি? সুপ্তি চোখ তুলে তাকালো। অতিরিক্ত ভয়ে মস্তিষ্ক কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় অচল হয়ে গিয়েছিল। এই ঘরের কোথায় কি আছে কিছুই স্মৃতিতে জমা ছিল না। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হলো। জানলা দেখে খুব অল্প সময়ের জন্য সুপ্তির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবার খানিক বাদে সুন্দর মিষ্টি হাসিটা হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়েও গেল। এই মেয়েটার মায়াবী মুখের স্নিগ্ধ হাসির দৃশ্য দেখে থমকে গেল আবির। আর কতভাবে আবিরকে মুগ্ধ করবে? জানালাটা একটু উঁচুতে। সুপ্তি চোখের জল মুছে দৌড়ে গিয়ে জানলা বেয়ে উঠতে লাগলো, কিন্তু ঠিকঠাকভাবে কিছুতেই উঠতে পারল না। আবির আস্তে করে বলল, আমি হেল্প করি। সুপ্তি ঝটফট উত্তর দিল। শিওর। আবির ধীর পায়ে হেঁটে গিয়ে সুপ্তির ঠিক পেছনে দাঁড়ালো। কাপা হাতে আলতো করে সুপ্তির কোমর জড়িয়ে ধরল। হাতের বাঁধন ধীরে ধীরে সুপ্তির কোমরে এঁটে বসলো। সুপ্তিকে শূন্যে তুলে দিল। সুপ্তির কোমল শরীর স্পর্শ করার পর থেকে আবিরের বুকের ভেতর প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে সবকিছু ভেসে যাচ্ছে। এই প্রথম নারী শরীর গভীরভাবে স্পর্শ করল আবির। নিজের শরীর খুব টলছে। হৃদস্পন্দন শব্দ তুলে থুকপুক থুকপুক করছে। মাথা ঝিমঝিম করছে। নিঃশ্বাসের গতি বেগ দ্রুত বেড়ে যাচ্ছে। সুপ্তি তাড়া দিয়ে বলল, আর একটু উঁচু করে ধরুন। চাপি দেওয়া পুতুলের মতো মোহাচ্ছন্ন হয়ে সুপ্তির কথা মতো আর একটু উঁচু করে ধরল আবির। তারপর খুব সাবধানে নামিয়ে দিল। সুপ্তি ছাদের ফ্লোরে লাফিয়ে নেমে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেল। মুখে সত্যিকারের হাসি ফুটে উঠল। বলল, বড় বাঁচালেন, ধন্যবাদ। দরজাকে খুলে দিব? আবির ক্লান্ত গলায় বলল, না প্লিজ, আপনি চলে যান। ওকে। সুপ্তি নুপুর পরা পায়ে রেনিঝিনি ছন্দ তুলে ধীর পায়ে চলে গেল। আবির ধীরে ধীরে বিছানায় শরীর এলিয়ে দিল। আবিরের হাতে বুকে মুখে সুপ্তির স্পর্শ লেগে আছে। সুপ্তির শরীরের মন মাতানো মেয়েলি ঘ্রাণ আবিরের শার্টে লেগে আছে। আবিরের হাতে পায়ে কোনো বশ নেই। বুকের ভেতর তোলপাড় করছে। মনটাও খুব নাজুক। বিড়বিড় করে বলল, এ তুমি কেমন সুখ দিয়ে গেলে সুপ্তি? তোমার কোমল শরীরের গাঢ় স্পর্শ মেখে আমি এখন ঘুমাবো কিভাবে? আমার যে কিছুতেই ঘুম আসছে না, খুব অস্থির লাগছে। এতটা কাছে আসার পরও আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব সুপ্তি। তুমি আমায় ভালোবাসবে তো? সুপ্তি ঘরে গিয়ে সময় নিয়ে স্নান করলো। ঝর্ণার নিচে একমনে দাঁড়িয়ে ভিজতে গিয়ে মনে হলো তখন আবির ওর কোমর গভীরভাবে স্পর্শ করেছিল। আবিরের মুখটা সুপ্তির পিঠে গাঢ়ভাবে লেগেছিল। আবিরের পুরুষালী স্পর্শে তখন প্রচণ্ড ভয়ে কোনো অনুভূতি না হলেও এই ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজা শরীরে সুপ্তির বুকের ভেতর অজানা শিহরণে কাঁপন ধরে গেল। একরাশ লজ্জা এসে সুপ্তির চোখে মুখে ভর করলো। ঠোঁটের কোণে ফুটে উঠল চিরচেনা লাজুক হাসি। ইস, তখন মানুষটার গভীরভাবে জড়িয়ে ধরার দৃশ্য বারবার চোখের পাতায় ভাসছে। সুপ্তি, দরজাটা খোল। সুপ্তি ভেজা মাথা মুছতে মুছতে ঘরের দরজা খুলে দিল। মা ক্লান্ত হয়ে সুপ্তির বিছানায় শুয়ে পড়ল। ঘুমে বুঝে আসা কণ্ঠে বলল, এত রাতে স্নান করেছিস কেন? সুপ্তি মায়ের পাশে বসে বলল, এমনি মা। অনেকটা সময় তোকে দেখিনি, কোথায় ছিলি? সুপ্তি আস্তে করে বলল, ছাদে ছিলাম মা।
অত রাতে একা একা ছাদে গিয়েছিলি কেন? বিয়ে বাড়ি কত মানুষজন এসেছে। সুপ্তি বিষণ্ণ গলায় বলল। এত কোলাহল ভালো লাগছিল না। মা সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ক্ষমা করে দিস রে মা। দীপ্তির বিয়েটা সম্পন্ন হয়ে যায়, আমরা তোর জন্য একটা রাজপুত্র ধরে আনবো, দেখিস। তাছাড়া বিয়ের আসরে না গিয়ে এক হিসেবে ভালোই করেছিস। তোকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়েছি, এই নিয়ে সবাই খুব ফিসফাস করছিল। তিক্ত কথাগুলো শুনতে তোর অবশ্যই ভালো লাগতো না। যা হয় ভালোর জন্যই হয়। এখন ঘুমা। মা কথা বলতে বলতে গভীর ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুম নেই সুপ্তির দু চোখে। আকাশ পাতাল ভেবে ভেবে দীর্ঘ রাতটা একটু একটু করে কেটে গেল। সৌভিকের মেজাজটা খিটখিটে হয়ে আছে। গতকাল রাত থেকে ওর বন্ধুরা বলছে, তোর জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে মামু। শুধু সকাল হতে দে, দেখবি আসল মজা কাকে বলে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ সারপ্রাইজ দেওয়ার কোনো নামগন্ধ নেই। সে জাগে গতকাল রাত থেকে সুপ্তিকে একবারের জন্য দেখেনি সৌভিক, অথচ অবুঝ মন ব্যাকুল হৃদয় সুপ্তিকে এক পলক দেখার জন্য চাতক পাখির মতো অস্থির হয়ে আছে। পাশে নতুন বউ বসে আছে, সেদিকে সৌভিকের কোনো ধ্যান জ্ঞান নেই। এই মুহূর্তে দীপ্তিকেও খুব বিরক্ত লাগছে। বিদায় বেলায়ও সুপ্তি সামনে এলো না। সৌভিকের মাথাটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে। দীপ্তির ন্যাকা কান্না অসহ্য লাগছে। চিৎকার করে সুপ্তিকে ডাকতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, এই সুপ্তি, এই আমার সামনে আসছো না কেন? তোমাকে না দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বরযাত্রীরা নতুন বউ নিয়ে চলে গেল। শুধু গেল না আবিরের বাবা মা। ড্রয়িং রুমের সোফায় সুপ্তির বাবা মায়ের সামনাসামনি বসে আছে। সুপ্তির বাবা ইতস্তত করে বলল, বেই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে নিন। আবিরের বাবা স্মিত হেসে বলল, অবশ্যই অবশ্যই। আবিরের মা চায়ে চুমুক দিয়ে বলল, সুপ্তি মামুনি কোথায়? ওর তো আজ পরীক্ষা, বাসায় নেই। ও, যা বলতে চাইছিলাম, আমার ছেলে আবিরকে তো দেখেছেন? সুপ্তির মা বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছি, বড় ভালো ছেলে আপনার। শ্রীনারায়ণী গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলো, আমার ছেলের একটা কালো অতীত আছে। বছর 2 আগে খুব শখ করে বেশ ধুমধাম করে আবিরের বিয়ে দিয়েছিলাম আমি। মেয়েটা দেখতে ছিল আগুন সুন্দরী, চোখ ধাঁধানো রূপ। বিয়ের পর থেকে দেখতাম আমার ছেলেটা কেমন মনমরা হয়ে থাকে। আগের মতো হাসে না, কথা বলে না, বাসায় বেশিক্ষণ থাকে না, গভীর রাতে বাড়ি ফিরে। এ নিয়ে প্রশ্ন করলেও আবির মুখ খুলত না, শুধু বলতো, কিছু হয়নি মা, ও নতুন তো, তাই ওকে সময় দিয়েছি। নতুন বিয়ে করে দুজন থাকবে হাসি খুশি, মিলমিশ থাকবে, দুজন ঘুরে বেড়াবে, আরও কত কিছু। অথচ ওরা দুজন ছিল মুদ্রার উল্টো পিঠ। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলতো না। আমাদের সামনে যা একটু কথা বলতো, আমার অনুমানকে সত্যি প্রমাণ করে দিয়ে মেয়েটা বিয়ের 2 মাসের মাথায় আমাদের সোনা দানা টাকা পয়সা চুরি করে একজন পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল। অনেক পরে শুনেছি দীর্ঘদিন নাকি ওদের প্রেম ছিল। মেয়েটার বাবা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে রীতিমতো ছেলেটাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘরে আটকে রেখে মেয়ের প্রেম ঘটিত ব্যাপার গোপন রেখে মেয়েকে আমার আবিরের সাথে বিয়ে দিয়েছে। যদিও এই কথা আমরা অনেক পরে জেনেছি, তারপরও ওরা খুব চেষ্টা করেছে ওদের মেয়েকে আমার ছেলের কাছে গুছিয়ে দিতে, কিন্তু আবির আর ওই মেয়ে নিয়ে সংসার করতে রাজি হয়নি। ওদের সেপারেশন চলছে। সেই থেকে আমার ছেলেটা দ্বিতীয় বিয়ে করতে বড় ভয় পায়। কত বুঝিয়েছি, কিছুতেই আমার ছেলেটা আর বিয়েতে রাজিই হলো না। এভাবে কি জীবন চলে আপনারাই বলেন? আপনাদের বড় মেয়ে সুপ্তিকে আমার খুব পছন্দ হয়েছে দিদি, ওকে আমার আবিরের জন্য দেবেন? শেষের কথাটা খুব বিনয়ের সাথে বলল তৃণারানী। সুপ্তির মা বাবা দুজনেই অবাক বিষয়ে বাকরুদ্ধ হয়ে গেল। তারা মনস্থির করেছিল দীপ্তির বিয়ের পরপরই সুপ্তিকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু এত তাড়াতাড়ি সুপাত্র পেয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। সৌভিকের কাজের জায়গায় খোঁজ দিতে গিয়ে আগেই জেনেছে সৌভিকের মামার বিশাল অবস্থা। ঢাকায় বাড়ি গাড়ি, বড় বড় দুটো শোরুম আছে। সৌভিকদের থেকেও অবস্থা সম্পূর্ণ তারা। এত বড় ঘর থেকে সুপ্তির জন্য এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব আসবে তারা স্বপ্নেও ভাবেনি। দুজনের চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। তৃণারানী একটু থেমে বড় করে দম নিল, বলল, সুপ্তি মামুনির সাথে দেখা হলো না, ওকে আবিরের বিষয়ে সব কিছু জানাবেন। নিজের ছেলে বলে বলছি না দিদি, আমার ছেলেটা খাঁটি সোনা, আপনারা খোঁজ খবর নিলেই জানতে পারবেন।
যদি আমার ছেলের অতীত জানার পর শক্তি মামনি আমার ছেলেকে বিয়ে করতে আগ্রহ দেখায়, তবে আমাদের অবশ্যই জানাবেন। আমরা আর দেরি করব না, এই মাসেই ওদের 4 হাত এক করে দেব। এই যে আমাদের কার্ডটা রাখুন, শক্তির মতামত জেনে অবশ্যই যোগাযোগ করবেন। আবিরের বাবা মা চলে গেল। আনন্দে সুপ্তির মায়ের চোখে জল এসে গেল। নিহার বাবুকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।